চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয় বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত। এতে বাধা দেবে বাংলাদেশ, শক্ত অবস্থানে থাকবে বিজিবি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রাম সহ 5 স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে 4টি চুক্তি করেছিল, সেসব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ভারতের হাইকমিশনারকে 2-1 দিনের মধ্যে ডাকা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো অবস্থা মোটামুটি কাজ বন্ধ বন্ধ এখনো কাজ বন্ধ। এতদিন তো তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই, এরা দিন কোনো এখানে কিছু করে নাই। হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে। সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। টানা 4 দিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অবৈধভাবে রাস্তা ও বেড়া নির্মাণের কাজ স্থগিত করেছে বিএসএফ। কমেছে এলাকায় উত্তেজনা। তবে শুক্রবার রাতে জেলার আজমতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। আগ্রাসী মনোভাব আছে, কিন্তু এখানে হয়তো সেই কাজটা করছে না, এর বদলা অন্য জায়গাতে হয়তো সে নিয়ে নিয়েছে। গুলি করে আপনার কিছু মানুষ যদি যায় তো তাক করে গুলি করে ওখান থেকে দিয়ে লাশ নিয়ে চলে যায়, বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি তো গন্ডগোল করবে না, সৃষ্টি করবে না বলেই তো আপনার ঠান্ডা মেরে জামরাকে সরিয়ে দেয়। এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বাহিনী। কর্মকর্তারা বলছেন, এলাকাবাসীকে মাদক ব্যবসা বা চোরাচালানে নিরুৎসাহিত করতে বিকল্প কর্মসংস্থান জরুরি। বিএসএফ অত্যন্ত কড়া ডিউটি করতেছে ওই পাশে, সব জায়গায় আপনার মাইকিং হয়েছে। প্রতি শুক্রবারে আপনার মসজিদে মাইকিং করা হচ্ছে। এই ইজি ইনকামের পথটা, এটা এই মানসিকতা পরিহার করতে হবে, অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এর প্রতিবাদে সীমান্তে অবস্থান নেয় বিজিবি ও এলাকাবাসী। এ বিষয়ে রোববার থেকে বুধবার 4 দফা বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ স্থগিত করে ভারত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের যে জায়গাগুলোতে উত্তেজনা চলছিল, এখন পরিস্থিতি কতটা স্বাভাবিক? আর গুলির ঘটনায় গ্রামবাসীর মধ্যে একটা উত্তেজনা ছিল, বিজিবি কি পদক্ষেপ নিচ্ছে বা কি নির্দেশনা দিচ্ছেন তাদের? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যে চৌকা সীমান্ত, যেখানে আসলে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছিল এবং বিজিবির বাধার মুখে যেটি বন্ধ হয়ে যায়, সেই সীমান্তে একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সেখানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল টানা 4 দিন ধরে, সেই উত্তেজনা নেই। বরং আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ অংশে বিজিবি এবং ভারতীয় অংশে বিএসএফ স্বাভাবিকভাবে উত্তেজনার সময় যে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছিল, বিজিবি এবং বিএসএফ যে শক্তি বাড়িয়েছিল, সেই শক্তিগুলো আসলে প্রত্যাহার করানো হয়েছে। আমরা চৌকা সীমান্তে যেটা দেখেছি যে 4 জন বিজিবি সদস্য এবং ওই পারে 2 থেকে 3 জন বিএসএফ সদস্যকে আমরা টহল দিতে দেখেছি। অর্থাৎ বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি হচ্ছে আসলে স্বাভাবিক টহল বিজিবি বিএসএফ এর, এবং 2 বাহিনী সহাবস্থান করছে। তবে স্থানীয়রা আসলে যে অভিযোগটি করছেন যে চৌকা সীমান্তে যেটি ঘটেছে, অর্থাৎ বিজিবির বাধার মুখে আসলে বিএসএফ যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি, এই প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে অন্যান্য সীমান্ত আসলে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই কঠোর অবস্থানের কারণে আসলে সীমান্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে যদি বলি যে গত শুক্রবার রাতে আসলে শিবগঞ্জের আরো একটি সীমান্ত, যেটি
চৌকা সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে এই আজমতপুর সীমান্ত, সেই আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে এই বিএসএফ এর গুলি চালানোর ঘটনাটি আসলে চৌকা সীমান্তে যে বিএসএফ এর পিছু হটতে হয়েছে তার প্রতিশোধ হিসাবে আসলে এখানে গুলি চালানো হয়েছে। এই অবস্থায় আমরা যেটা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সীমান্তে যেহেতু কঠোর অবস্থানে রয়েছে বিএসএফ, সেহেতু বাংলাদেশিরা যাতে আসলে সীমান্তে না যায়, অবৈধ যে অনুপ্রবেশ বা অবৈধভাবে যে সীমান্ত পারাপারের ঘটনা তারা যেন সেই সীমান্ত এলাকায় না যায় এবং এই ঘটনা তারা না ঘটান। বিজেপির চাঁপাইনবাবগঞ্জে 59 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা বলছেন যে আসলে তারা বিভিন্ন সীমান্তে তাদের যে দায়িত্বপূর্ণ সীমান্ত রয়েছে সেই সীমান্তে আসলে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন মসজিদে নামাজের সময় বলা হচ্ছে এবং মাইকিং করে আসলে মানুষকে সতর্ক করা হচ্ছে তারা যেন অবৈধভাবে সীমান্ত এলাকায় না যায়। তবে বিজেপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে সীমান্ত এলাকায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। কিশোরগঞ্জের তারাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার বেলা 11টায় উপজেলার বানাইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিএনপির সম্মেলন ঘিরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন ও বিএনপি নেতা গিয়াসউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আবুল হাসান রতন সহ 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক আবুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। অপর 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এবার কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এই সংঘর্ষ বা হত্যাকাণ্ডের বিষয়টি আসলে কেন ঘটলো? আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কি পদক্ষেপ নিচ্ছে? এলাকার পরিস্থিতি এখন কেমন? দেখুন, এই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা অভিযুক্ত বা যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে ধরার জন্য অভিযান চলমান আছে, এমনটি জানিয়েছেন তারাইল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন। আর এই আমি যদি আপনাকে ঘটনাটা একটু বলি, সেটা এই আগামী যে 15ই জানুয়ারি তারাইল উপজেলা যে বিএনপির সেই বিএনপির সম্মেলন ঘিরে এই ঘটনা। এটা এই যে তারাইলের বানাইল গ্রাম একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। ওই গ্রামে আসলে গত রাতে একটা মিটিং হয়। যিনি আসলে যার বিরুদ্ধে অভিযোগ মানে অভিযুক্ত গিয়াসউদ্দিন, তিনি ওই মিটিংটা ডেকেছিলেন একজন প্রার্থীর পক্ষে। তো যেহেতু মানে বর্তমান যে সভাপতি যিনি মারা গেছেন আবুল হাসান রতন, ওই নিহত ব্যক্তি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন। আর এই যে নিহত ব্যক্তি এবং অভিযুক্ত যে গিয়াসউদ্দিন, তারা মানে সম্পর্কে একেবারে মানে একই পরিবারের অনেকটা। গিয়াসউদ্দিন রতন নিহত ব্যক্তির চাচাতো চাচা হন যে গিয়াসউদ্দিন। তো সব মিলিয়ে আজ সকালে এই বিষয়টা নিয়ে একটা তর্কাতর্কি পরে ওই দুই পক্ষের লোকজন আসলে ধাওয়া পাল্টা দেওয়া পরে যে অস্ত্র, দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে আসলে সংঘর্ষটা বাধে। ওই সংঘর্ষের পরে আসলে একেবারে মানে গুরুতর আহত হন 4 জন। একজন হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেছেন আর বাকি 3 জন ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছেন। আসলে ওই যে উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির যারা নেতা রয়েছেন ওই নেতাদের সমর্থন বিষয়টা নিয়ে মানে গিয়াসউদ্দিন এক পক্ষের সমর্থন, ওই নিহত যে আবুল হাসান রতন তিনি এক পক্ষের সমর্থক। এই সমর্থনের বিষয়টা নিয়ে আসলে বাকবিতণ্ডা এবং সবশেষে তো হত্যাকাণ্ডটি হয়ে গেল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে, মামলার প্রস্তুতি চলছে, আসামি ধরার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নিয়ে আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আসামি ছিনতাইয়ে জড়িত বিএনপির 3 কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের তথ্য নিশ্চিত করেছেন। এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকালে থানা থেকে ছিনতাই হওয়া আসামি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানা পুলিশের হেফাজতে থাকা মারামারির মামলার আসামি তরিকুলকে ছিনিয়ে নেন বিএনপি নেতাকর্মীরা।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ৩১ নেতাকর্মীর নাম সহ আরও ১৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। নেত্রকোনায় পুলিশের এসআই শফিকুল ইসলাম হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেল। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার জানান, শনিবার দুর্গাপুরে অভিযান চালিয়ে সাজিবুল ইসলাম ও বাকি বিল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। হত্যায় জড়িত বাকিদের ধরতে পিবিআই, পুলিশ ও র্যাবের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি। ছুটিতে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার খুন হন জামালপুর পুলিশ লাইনে কর্মরত এসআই শফিকুল ইসলাম। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 10 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের বাসাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান আরও একজন। এদিকে নাটোরে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী মারা গেছেন। নিহত ওসমান আলী ট্রাক চালক ছিলেন। দেখতে পেয়েছি যে রাস্তার উপর কিছু লোক আছে, আহত হয়ে কাতরাচ্ছে, আর কিছু নিহত আছে। তো যারা আহত আছে তাদেরকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে 250 বেডে হসপিটালাইজ করছি। চাঁপাইনবাবগঞ্জে আলোচিত মাসুদ রানা ও রায়হান আলী হত্যা মামলার প্রধান আসামি শাহিন রেজা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে শাহিন এবং ময়মনসিংহের ভালুকা থেকে মামলার 7 নম্বর আসামি সামাদ আলীকে গ্রেপ্তার করা হয়। সকালে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তার শাহিন রেজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 17 ডিসেম্বর নাচল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে নিহত হন মাসুদ রানা ও রায়হান আলী। আহত হয়েছেন আরও 4 জন। শাহিনের হাতে থাকা চাকু দিয়ে সে কয়েকজনকে আহত করে এবং তার চাকুর আঘাতে 2 জন নিহত হয়। এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বিষয় ছিল না। এটি ছিল ওই ঘটনার ওইখানে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের স্থলে ঝগড়াঝাটি এবং কথা কাটাকাটি কেন্দ্র করে। পটুয়াখালীর কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় 60 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ জানায়, চিঙ্গুরিয়া মহল্লায় ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের 4 তলা ভবন রয়েছে। রাত 8টার দিকে বাড়ি ভাড়া নেয়ার কথা বলে ভেতরে ঢোকে 3 তরুণ। পরে গৃহবধূ অর্পিতা সরকার সহ 2 জনকে বেঁধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। সিরাজগঞ্জে বেড়েছে ডাকাতি ও চুরির ঘটনা। অস্ত্রের মুখে লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার ও কৃষি পণ্য। আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার অনু খানের বাড়িতে 26শে নভেম্বর রাত 3:30টার দিকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে 9 সদস্যের একটি ডাকাত দল। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুট করা হয় টাকা ও স্বর্ণালংকার। ডাকাত দলে 8 যুবকের সাথে ছিল একটি শিশুও। ডাকাতের 3 দিন পরই মহাসড়কের পাশে একটি গুদাম থেকে ট্রাক থামিয়ে লুট করা হয় 12 থেকে 15 লাখ টাকার সরিষা। এছাড়া চালের গুদামে লুট, তারাশে আরেক বাড়িতে ডাকাতি সহ বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আটজন লোক ওরকম মুখ টুক বাঁধা দাঁড়ায় আছে সারি সারি হয়ে। তখন বলছে, ওঠেন, কিছু আপনাদের কিছু বলবো না, শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাব। তো তারপরে ভাবলাম যে হাতে অস্ত্র ছিল, দেশি অস্ত্র। পরপর 2টা ডাকাতি হয়েছে, এর জন্য আমরা সবাই খুব আতঙ্কিত। উল্লাপাড়া থানা পুলিশ এই মামলার একটা আসামি ধরতে পারে নাই। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। বাজারে মুড়ি কাটা পেঁয়াজও উঠছে। এসবের প্রভাবে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 70 টাকা কমেছে। এতে লোকসানের শঙ্কায় চাষিরা। তাদের দাবি, আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম পড়ে যাচ্ছে। লোকসান কমাতে ধাপে ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। কয়েক বছর দাম বেশি হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে চাষিরা। এবার ফলনও ভালো হয়েছে।
মেহেরপুরে এরই মধ্যে ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ তোলা শুরু হয়েছে। চাষিরা বলছেন, কয়েক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁয়াজ আমদানির প্রভাব বলে দাবি তাদের। আমাদের এবার অনেক বেশি দামে পেঁয়াজ লাগানো হয়েছে, বিছন কেনা হয়েছে। আমাদের ১ বিঘে জমিতে ৮০-৯০ হাজার টাকা খরচ। আমাদের এই পেঁয়াজে সারা বছর চলবে না, ২ মাস চলবে। এই ২ মাস যদি এলসি না আসে আমরা লাভবান হব। মুড়ি কাটা পেঁয়াজ ওটার সময় গেছে, এই সময় এলসি ঢুকাচ্ছে, এর জন্য আমাদের মূল্য পাইছি না। এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ঝিনাইদহেও। সাধারণ মানের পেঁয়াজের বীজ প্রতি কেজির দাম ৬ থেকে ১৫ হাজার টাকা, আর হাইব্রিড বীজ ৩০ হাজার টাকা। এছাড়া সারেরও দাম বেশি। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় কৃষক। আমাদের পেঁয়াজ ধান আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস পর্যন্ত রেখে দিই, ওই পেঁয়াজ ওই সময় রাখলেই অনেক পেঁয়াজ পচে যায়। সারের দাম বেশি, শ্রমিকের দাম বেশি। এবার লাগাচ্ছে ৩ বিঘা, আগামীতে কি হবে বলতে পারছি না। তবে কৃষি বিভাগ বলছে, দেশি পেঁয়াজ একসাথে বাজারে আসায় দাম কমেছে। লোকসান কমাতে কয়েক ধাপে পেঁয়াজ বিক্রির পরামর্শ কর্মকর্তাদের। পরামর্শ দেবো পেঁয়াজটা ধাপে ধাপে বিক্রি করার, ধাপে ধাপে বিক্রি, এক টাইমে বাজারে নেওয়া যাবে না। কিছুটা দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে ধাপে ধাপে নেবে। আমরা যদিও এখানে একটা কোল্ড স্টোরেজ হলে ভালো হয়। ঝিনাইদহে পেঁয়াজ চাষ হয়েছে ১২,৮৪৬ হেক্টর জমিতে এবং মেহেরপুরে ৫,০০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে এখন পাইকারি পেঁয়াজের দাম কত? চাষিরা কি উৎপাদন খরচ তুলতে পারছেন কিনা? বর্তমান যে বাজার পরিস্থিতি, তাতে প্রতি মন মুড়ি কাটা যে পেঁয়াজ জমি থেকে উঠছে সেগুলো বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। অর্থাৎ পেঁয়াজের আকার ভেদে দামটা মূলত হয়, এবং ছোট আকারের যেটা সেটা ১২০০ এবং একটু মোটা আকারের যেটা সেটা ১৪০০ টাকা। অর্থাৎ পেঁয়াজের দাম ১২ থেকে ১৪০০-র মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ এই পেঁয়াজের দাম ছিল প্রায় ২,২২০ বা ২৫০০ বা ৩,০০০ পর্যন্ত হওয়ার কথা ছিল। অথচ এই মুড়ি কাটা যে পেঁয়াজ ওঠার ঠিক সময়ই অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করায় মূলত পেঁয়াজের দাম কিছুটা কমে গেছে। অর্থাৎ অধিক লাভের আশায় উচ্চ মূল্য দিয়ে মূলত মেহেরপুরের কৃষকরা এবারে মুড়ি কাটা যাদের পেঁয়াজ চাষ করেছে, যার ফলে বেশি লাভের আশায় আসলে লাভ তো দূরের কথা, এখন তাদের যে লোকসান বা অর্থাৎ যে পরিমাণ খরচ হয়েছে এই ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে, সেই টাকা তোলা নিয়ে আসলে তারা বেশ সংশয় আছে। আমার পিছনে যদি ক্ষেত্রে দেখা এই মুড়ি কাটা জাতের পেঁয়াজ, এই পেঁয়াজটা কয়েকদিন আগে থেকে ওঠানোর কথা, অথচ বাজারের দাম না থাকার কারণে মূলত কৃষক এই পেঁয়াজ তুলছে না। কারণ এবার মুড়ি কাটা জাতের পেঁয়াজের যে বীজ, সেই বীজের দাম ৮ থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত বেশি দাম দিয়ে কৃষকরা কিনেছে। কারণ পেঁয়াজের দাম যখন ১০০ টাকা ১২০ টাকা ছিল, সেই সময় ওই অতি লাভের কারণেই মূলত কৃষকরা এবার ব্যাপক হারে পেঁয়াজ চাষ করছে। অর্থাৎ মেহেরপুর জেলায় গত বছর ৩,৫০০ হেক্টর জমিতে মুড়ি কাটা জাতের পেঁয়াজ থাকলেও এবার কিন্তু সেটা কৃষকরা চাষ করছে প্রায় ৫,০০০ হেক্টর, অর্থাৎ ১৫০০ হেক্টর জমিতে বেশি পেঁয়াজ চাষ হয়েছে। অর্থাৎ এই পেঁয়াজ যে পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে, সেই সমপরিমাণ পেঁয়াজ আসলে আমদানি করার কারণে এই পেঁয়াজের দাম কমে গেছে। শুধু মেহেরপুর না, পার্শ্ববর্তী জেলাগুলোতেও মুড়ি কাটা জাতের পেঁয়াজ আছে। অর্থাৎ মেহেরপুরে যে পেঁয়াজের চাষে প্রায় ১ বিঘা জমিতে ১ লাখ টাকার মতো খরচ হয়েছে কৃষকদের। অর্থাৎ এখন বাজারে যেহেতু ১৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে কৃষকদের যে লাভের পরিবর্তে মূলত লোকসানের মুখে পড়েছে। অর্থাৎ কৃষকদের দাবি, আমাদের যে মুড়ি কাটা জাতের পেঁয়াজ যে ২ মাস উঠবে, এখন এই ২ মাস যদি অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি না করা হয়, তাহলে তো কিছুটা হলেও কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবে। আর যদি আমদানি অব্যাহত থাকে, তাহলে হয়তো পেঁয়াজ চাষ নিয়ে লোকসানের মুখে পড়বে কৃষকরা, এবং পরবর্তীতে পেঁয়াজ চাষে হয়তো আগ্রহ হারাবে যদি দাম না পাই। মেহেরপুর থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। দেশের বিভিন্ন জেলায় নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহীর সারদা প্যারেড গ্রাউন্ডে ১৬৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। এ সময় সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৪তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে শারীরিক কসরত ও মার্শাল আর্ট প্রদর্শন করেন। পরে ৭৭৩ জন নবীন পুলিশ সদস্যদের মধ্যে সেরাদের পুরস্কৃত করা হয়। একইভাবে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ১০ম ব্যাচের কুচকাওয়াজ ও শপথ গ্রহণের আয়োজন করা হয়। গত ৩ দিনের শৈত্যপ্রবাহের পর রোববার তাপমাত্রা বাড়তে থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। ভোরে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। গত ৩ দিন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের পর আজ সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
ভোরে হিমেল হাওয়া ও কুয়াশা থাকায় দুর্ভোগে পড়ে খেটে খাওয়া মানুষ। শীতের প্রকোপ কমায় স্বস্তি ফিরেছে ঠাকুরগাঁও, নাটোর, চুয়াডাঙ্গাতেও। মেহেরপুরে শৈত্যপ্রবাহ না থাকলেও ছিল ঘন কুয়াশার প্রকোপ। সকাল ৮টার পর রোদ ওঠায় ফেরে স্বস্তি। নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। গতরাত ১:১২টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ২টি ইউনিট। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত ১টার দিকে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত সহ ৩ দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরে সকালে ঘণ্টাব্যাপী প্রেস ক্লাবের সামনে বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন তারা। নাটোর, নরসিংদী, জামালপুর, নেত্রকোনায় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। ঝিনাইদহে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার সুষ্ঠু তদন্ত এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল সহ ৩ দফা দাবি তুলে ধরা হয়। একই দাবিতে দিনাজপুর, হবিগঞ্জ, খুলনা, নড়াইল, টাঙ্গাইল, পাবনা, মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে এবার সবজির উৎপাদন হয়েছে পর্যাপ্ত। উৎপাদন বেশি হয়, দাম পাচ্ছেন না চাষিরা। লাভের আশায় সবজি চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে তাদের। উপযুক্ত দাম না পেয়ে সবজি চাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। ৬ বিঘা জমিতে বেগুন আবাদ করেছেন শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের চাষি ইয়াসিন আলী। সারের চড়া দাম ও রোগবালাই দমনে কীটনাশকে এবার বাড়তি খরচ করতে হয়েছে তাকে। তবে এখন দাম পাচ্ছেন না বেগুনের। ২৫০ থেকে ৩০০ টাকা মনে বিক্রি করতে হচ্ছে পাইকারদের কাছে। একবার কম ৫ টাকা কেজি বেগুন আমরা তো নিয়ে হয় মনে করি শেরপুর নিয়ে গেছে তাও দাম বেশি, জামালপুর নিয়ে গেছে তাও দাম বেশি, ঢাকা নিয়ে গেছে তাও দাম বেশি। আমরা যে ব্যস্ত আছি উৎপাদন করতেছি আমরা মনে করি টাকা পাইতেছি না। শুধু বেগুন নয়, বিপাকে ফুলকপি চাষিরাও। ন্যায্য দামের ধারে কাছেও নেই পাইকারি দাম। উৎপাদন খরচই উঠছে না চাষিদের। যেমন কপি করছি, কপি দাম নাই, তার সামনে মিষ্টি রাখা করছি, কোনো কিছু দাম নেই বর্তমানে, কিন্তু আমরা সারা দাম বাড়তেও নেই। চাষির কাছে ৬ থেকে ১০ টাকা কেজি দরে কেনা বেগুনি হাত বদলে শহরে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এতে লাভবান হচ্ছে কেবল মধ্যস্বত্বভোগীরা। এরকম পরিশ্রম করার পর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। এটার আমরা প্রতিকার চাই। চাষির উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক পর্যায়ে যে দামটা পায় সেটার চেয়ে ভোক্তা পর্যায়ের দামটা বেশি। এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যস্থ মিডলম্যান অনেক বেশি থাকায় আসলে কৃষকরা প্রকৃত দামটা পাচ্ছে না। কৃষক ন্যায্য মূল্য না পেলে সবজির উৎপাদন কমার আশঙ্কা দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে এসব পরামর্শ ও দিক নির্দেশনা শিক্ষা জীবনে কাজে লাগবে বলে জানান শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে নানা আয়োজনে হয়ে গেল নবীনবরণ অনুষ্ঠান। নবাগত শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করে নেন শিক্ষকরা। এতে অংশ নিতে পেরে খুশি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এখানে আগত অতিথিরা এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করলেন এবং তাদের এই দিক নির্দেশনা আমাদের সামনের দিনে চলার পথের পাথেয় হিসেবে কাজ করবে। টিচার্সরা আমাদের দিক নির্দেশনা দিলেন যে আমরা ভবিষ্যতে এই সাবজেক্টটি নিয়ে পড়ে কতদূর কী করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অনুষদের ডিন ডক্টর মুক্তারুন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ইনফো পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক মোহাম্মদ মুর্তুজা হাসান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এ মাসাদুজ্জামান সহ অন্য অতিথিরা দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। আমরা যারা এখানে পড়তে আসি কিংবা পড়াই কিংবা আমরা এটা নিয়ে গবেষণা করি, কিন্তু আমাদের গবেষণা বা পড়া বা পড়ানোর যে লক্ষ্যটা হওয়া উচিত সেটা হলো যে কৃষি ভিত্তিক যে আমাদের বাংলাদেশ,
সেখানকার মানুষের জীবন মান এবং খাদ্য মান উন্নয়ন করা। আমরা শিক্ষক হিসেবে চাই তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করুক এবং একজন দক্ষ কৃষি প্রকৌশলী হিসেবে তাদের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। কৃষি প্রকৌশল বিষয়ে দেশ বিদেশে চাকরির ব্যাপক সম্ভাবনা রয়েছে, তাই শিক্ষার্থীদের অন্যান্য কর্মকাণ্ড থেকে সরে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান শিক্ষকরা। এখন আমরা 4th IR-এ প্রবেশ করেছি। আমাদের সব কিছু হচ্ছে স্মার্ট ফার্মিং, স্মার্ট টেকনোলজি। আমরা সব কিছু দিয়ে যেন প্রযুক্তি ছাত্রদেরকে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে তোমরা পাশাপাশি পড়াশোনার পাশাপাশিতে বিভিন্ন বিষয়ে তারা যেন স্কিল অর্জন করে। 2006 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে 60টি অনুষদে পড়াশোনা করেছেন 3000-এর বেশি শিক্ষার্থী। যুগোপযোগী শিক্ষার পাশাপাশি কৃষি গবেষণাতেও সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সেলিম আল দিন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে 1.5 কিলোমিটার রাস্তা ও বাঁধ সংস্কার করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে রোববার বিকেলে শেষ হয় সংস্কার কাজ। স্থানীয়রা জানান, লেঙ্গুরা ইউনিয়নের কাওয়াবাড়ি নদীর বেড়িবাঁধ দিয়ে 3টি গ্রামের 15,000 মানুষ যাতায়াত করেন। প্রতিদিন স্কুল কলেজ শিক্ষার্থীরা আসা যাওয়া করে। কিন্তু গত বর্ষায় বেড়িবাঁধ ও বেশ কিছু গ্রামীণ রাস্তা ক্ষয়ক্ষতি হয়। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তাই নিজেরাই স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বলে জানান স্থানীয়রা। অনেক কষ্ট করতেছে এই রাস্তাটা নিয়ে। আমরা কৃষি কাজ করতে পারতেছি না, ফসল আনতে পারতেছি না, যানবাহন চলতে পারতেছে না, একটা মোটরসাইকেল চলতে পারে না। আমাদের জনগণের, এলাকাবাসীর সব সার্বিক দিক দিয়ে আমরা কষ্ট হয়। এই বেড়িবাঁধ থেকে প্রায় 1 কিলোর উপরে আমাদের ভাঙ্গন তৈরি হয়েছে। এই ভাঙ্গনটা বাঁধার জন্য আসলে সরকারের কোনো বরাদ্দ না থাকার কারণে আমরা বাঁধতেছি না। এই বিষয়টা আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সঙ্গে পরামর্শ করলে উনি আমাদেরকে পরামর্শ দিলেন এলাকার মানুষকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা কাজটা শুরু করার জন্য। প্রতিষ্ঠার 42 বছর পার হলেও পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়ে আছে পটুয়াখালী বিসিক শিল্পনগরী। গত কয়েক বছর এখানে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠলেও নেই আধুনিক সুযোগ সুবিধা। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, নৌপথ ব্যবহারের জন্য লাউকাঠি নদীর তীর ঘেঁষে বিসিক শিল্পাঞ্চল তৈরি করা হলেও এখানে নেই কোনো জেটি ঘাট। এছাড়া সড়কপথে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট না থাকায় এখানে কেউ বিনিয়োগ করতে চায় না। নেই নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগের সত্যতা স্বীকার করে সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা বলছেন বিসিক কর্তৃপক্ষ। বর্তমানে বিসিক শিল্পনগরীতে 43টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিসিকের ভিতরে কোনো ড্রেনেজ ব্যবস্থা এখন সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই, রাস্তাঘাট কোনোটাই ক্লিয়ার হয় না, যেহেতু আমাদের মাল আনা নেওয়া বা লোড আনলোড অনেক কষ্ট। বিসিকে একটা জেটি ঘাটের জায়গা আছে কিন্তু আদৌ কোনো ঘাট স্থাপন হয় না, যার কারণে আমাদের মালামাল আনা নেওয়ায় খুব অসুবিধা হয়। শিল্পনগরের ভিতরে কিছু সমস্যা আছে যেগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করতেছি। তার মধ্যে জেটি ঘাট এবং রাস্তা, ড্রেন, পুরো বিষয়টাই হেড অফিসকে জানানো হয়েছে এবং তারা এই অনুপাতে আমাদেরকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করতেছে। ইউরোপীয় ফুল লিলিয়াম এখন চাষ হচ্ছে বিভিন্ন জেলায়। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় পাহাড়ে ও সমতলে অনেকেই ঝুঁকছেন লাভজনক এই ফুলের চাষে। আর লিলিয়ামের সৌন্দর্য ও সুগন্ধ ফুলপ্রেমীদের মুগ্ধ করায় বাজারে চাহিদার কোনো কমতি নেই। নেদারল্যান্ড সহ ইউরোপের শীতপ্রধান দেশের বাহারি ফুল লিলিয়াম দেশের চাহিদা থাকায় প্রতি বছর আমদানি করতে হয় এই ফুল। তবে সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ি মাটিতে শুরু হয়েছে লিলিয়ামের চাষ। শীতপ্রধান দেশের ফুল হওয়ায় দেশে শীত মৌসুমেই পাপড়ি মেলেছে লিলিয়াম। 200টি চারা রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে দৃষ্টিনন্দন এই ফুল। এটি আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার আশা উদ্যোক্তা ও কৃষি বিভাগের। এখানকার জনগোষ্ঠীর সব সম্প্রদায় যাতে করে এই ফুলটা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তো এখানকার যে উপযোগিতা পরীক্ষা
এইগুলা ইতিমধ্যে আমরা করেছি এবং সফলভাবে আমরা উৎপাদন করতে পেরেছি। খাগড়াছড়ির মতো একটা এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে আসলে জায়গাটা এমনি সুন্দর, এই সুন্দর জায়গায় সুন্দর ফুল নিয়ে আসাটা আসলে আমাদের জন্য খুবই কি বলবো একটা সাফল্য আর কি। এই লিলি চাষাবাদ করে যারা চাষাবাদ করবেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। মাদারীপুরের সমতলেও পরীক্ষামূলকভাবে 50টি লিলিয়ামের চারা রোপণ করে মিলেছে সাফল্য। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে মোস্তফা হর্টিকালচার সেন্টারে আসছেন ফুলপ্রেমীরা। ফার্স্ট দেখেই তো ভাবছিলাম এটা অরিজিনাল নাকি হচ্ছে আমরা যেটা আর্টিফিশিয়াল দেখি সেটা। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এটা আমাদের বাংলাদেশে আগে কখনো দেখা যেত না। বাজারে একটি লিলিয়ামের স্টিক বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। দেশে এর চাষ বাড়াতে পারলে দাম সহনীয় হওয়ার সাথে সাথে বৈদেশিক অর্থ ব্যয় আমদানিও বন্ধ হবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।